রঞ্জনবাবু বলতে শুরু করলেন, অনিমেষ দার সাথে আমার আলাপ অনেক বছর আগে, অধ্যাপনা শুরু করার বেশ কিছু বছর আগে থেকে। তখন আমি সদ্য গবেষণার কাজ শুরু করেছি। হঠাৎ একদিন জানতে পারি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারা আয়োজিত একটা আর্ট এক্সিবিশনে আমার সমবয়সী একজনের আঁকা ছবি দেখানো হচ্ছে। সেই সব ছবি নিয়েই ওই সময় বেশ হুল্লোড় পড়ে গিয়েছিল। আমি আমার এক আর্ট কলেজে পড়া বন্ধুর থেকে ওই খবর পাই, তাই ভাবি যে একবার গিয়েই দেখে আসি। দেখতে গিয়ে তো আমি বেশ চমকে যাই। ছবি যে খুব ভালো আঁকতে পারি এমনটা নয়, তবে ছবি আঁকা নিয়ে বিস্তারিত পড়াশুনো আমার তখনও ছিল। আমি নিয়মিত থিয়েটার করতাম। অভিনয়ের পাশাপাশি মঞ্চসজ্জা ও অন্যান্য বিষয়েও আমার বেশ আগ্রহ ছিল। সেসব আমি নিজেই করতাম, তাই আর্ট নিয়ে বিস্তারিত পড়াশুনো করতে হয়েছিল। যাই হোক, এক্সিবিশন দেখতে গিয়ে তো আমি অবাক। অনিমেষ তার আঁকা রেখাচিত্রগুলো ভীষণ অদ্ভুত, একেবারে সারিয়ালিস্ট। যদিও অনিমেষ তার বক্তব্য অনুযায়ী ওগুলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। ওই দিন ওনার সাথে প্রথম আলাপ হয়। এরপর বিভিন্ন ইভেন্টে ওর সাথে একাধিকবার দেখা হয়। ধীরে ধীরে ভাব জমে যায়। আমার দুটো নাটকের পোস্টারও এঁকেছিল। কাকতালীয়ভাবে ওর আর আমার একই কলেজে অধ্যাপনার কাজ পড়ে। সেই সূত্রে সখ্যতা আরও গভীর হয়। এইটুকু বলে রঞ্জনবাবু একটু থামলেন। অর্ণব এতক্ষণ মন দিয়ে শুনছিল। এবারও প্রশ্ন করল, আচ্ছা, ওনার বিষয়ে কোনো অস্বাভাবিক কিছু আপনার চোখে পড়েনি? অস্বাভাবিক মানে? প্রশ্ন করলেন রঞ্জনবাবু। এই যে ওনার খামখেয়ালিপনা, হঠাৎ সব কিছু ছেড়ে একদিন পাহাড় চলে গেলেন, এরকম তো ছিলই। ভীষণ খামখেয়ালি, কখন কি করবে কোনো ঠিক ছিল না। আমরা তো ওর কাণ্ড কারখানা থেকে প্রায়ই চমকে উঠতাম, বললেন রঞ্জনবাবু। অর্ণব চুপ করে রইল। কিছু তেমন কাজের তথ্য ও পাচ্ছে না। অর্ণব সরাসরি জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি বললেন যে ওর রেখাচিত্র দেখে আপনি অভিভূত হয়েছিলেন, কিন্তু আমি ওনার সাথে যেটুকু মিশেছি তাতে দেখেছি যে উনি মূলত রাক্ষস আঁকতেন। এছাড়াও বিভিন্ন পত্রিকাতেও ওনার এই বীভৎস রাক্ষসের ছবি আঁকা নিয়ে লেখালেখি হয়েছে। এইসব রেখাচিত্র থেকে হঠাৎ রাক্ষস আঁকার দিকে ওনার ঝোঁক গেল কেন? রঞ্জনবাবু একটু অপ্রস্তুত হলেন। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। ওনার ভাবখানা এমন যেন কি বলবেন বুঝতেই পারছেন না। কিছুক্ষণ পর উনি বেশ ইতস্তত করে বললেন, ওর জীবনের অনেকগুলো অধ্যায় আছে। সেই প্রত্যেকটা অধ্যায়ে ওর জীবন, শিল্প, মানুষ প্রভৃতি সম্পর্কে ওর ধারণা বদলেছে। ওর বয়স যখন 40-এর থেকে সামান্য বেশি, অনিমেষ তন্ত্র নিয়ে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠে। সেই থেকেই ওর রাক্ষস আঁকা শুরু। তন্ত্র মানে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি? অর্ণব অবাক হলো। যে অনিমেষবাবু কিনা সবসময় মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতেন, তিনি এইসব বুঝুকিতে বিশ্বাস করতেন। অর্ণবের অদ্ভুত লাগলো। রঞ্জনবাবু বললেন, না, ব্ল্যাক ম্যাজিক নয়, তন্ত্র একটা সাধনা। ওর প্রেমিকার মৃত্যুর পর থেকেই ওর এইসবের উপর আগ্রহ জন্মায়। প্রেমিকা? শুনে খুব অবাক লাগলো অর্ণবের। অনিমেষবাবু কখনো প্রেম করতেন এমনটা তো জানা ছিল না। অবাক হওয়ার কিছুই নেই, প্রত্যেক মানুষের জীবনেই কখনো না কখনো প্রেম আসে। অনিমেষবাবুই বা এর ব্যতিক্রম হবেন কেন? আসলে ওনার সাথে অর্ণবের আলাপ ওনার বুড়ো বয়সে। বেশিরভাগ সময় আমরা মানুষের জীবনটা খুব ছোট চোখে বেঁধে ফেলি, তার ফলে তাদের জীবনের বেশিরভাগটাই উপেক্ষিত থেকে যায়। সেসব খুব খুঁটিয়ে না দেখলে চোখে পড়ে না। রঞ্জনবাবু আবার বললেন, মেয়েটার নাম ছিল রজনী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সম্ভবত নাচ নিয়ে পড়ত। ওর বাবা অনিমেষ তাকে ছোটবেলায় বাংলা পড়াতো। সেই থেকেই দুজনের আলাপ। ছোটবেলার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে প্রেমে পরিণত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি আত্মহত্যা করে। সেই থেকে অনিমেষ তার পাগলামি শুরু হয়। ওই মৃত্যুটা মেনে নিতে পারেনি। অর্ণব বলল, মেনে নিতে পারেনি মানে? রঞ্জনবাবু আবার বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। উনি যেন কিছু বলতে চাইছেন, তবে পারছেন না। তারপর আবার বললেন, ওর মনে হয়েছিল যে হয়তো মৃত্যুটাই শেষ নয়, হয়তো মৃত্যুর পরও কিছু একটা থেকে যায়।
অর্ণব এবার একটু চমকে ওঠে। এই কথাটার মানে কি? অনিমেষবাবুর মতন বিজ্ঞানমনস্ক মানুষ এইসব কুসংস্কার বিশ্বাস করতেন? পরলোক, ভূত প্রভৃতি কুসংস্কার তাহলে ওনার মধ্যেও ছিল? রঞ্জনবাবু অর্ণবের মনের ভাবটা অনেকটাই আঁচ করতে পেরেছিলেন। উনি বললেন, দেখো বাবা, মানুষ তার দুর্বল সময়ে এমন অনেক কিছুতেই বিশ্বাস করা শুরু করে যেগুলো সাধারণ যুক্তির সাথে যায় না। অর্ণব এতে একটু আশ্বস্ত হলো না। এই দুর্বলতাও অন্তত অনিমেষবাবুর মতো মানুষের কাছে প্রত্যাশা করেনি। অর্ণবের ভীষণ হতাশা লাগা শুরু হলো। কিন্তু এইসবের সঙ্গে কি ওনার মৃত্যু আর বর্ণর অসুস্থতার কি কোনো যোগ আছে? অর্ণব ভাবতে থাকে। রঞ্জনবাবু আবার বলতে শুরু করেন, ওই সময় ও তন্ত্র নিয়ে বিস্তর পড়াশোনা করে। সেখান থেকে ও তন্ত্রে আলোচিত বিভিন্ন পিশাচ, শয়তান ও অন্যান্য অমানবিক জীব সম্পর্কে জানতে পারে। একটা সময়ের পর এইসব জীবগুলো ওর মনে ও মাথায় নেশার মতো চেপে বসে। তখনই ও এদের ক্যানভাসে ধরতে শুরু করে। এই বিভিন্ন ধরনের রাক্ষস আঁকা ছাড়া আর কিছুও করতো না। ওর হাবভাব আরও পাগলাটে হয়ে যেতে থাকলো।